হ্যাঁ স্যার। আগের দিন তো রিলেশন শেষ হয়েছে, রিলেশন একটা ছোট্ট চ্যাপ্টার ছিল, সবাই করেছো হোমওয়ার্ক গুলো? কারো কোনো প্রবলেম আটকেছে রিলেশন চ্যাপ্টারে? না স্যার। আচ্ছা, অন্যরা যদিও কথা নয়, খুবই ইজি চ্যাপ্টার ওটা। এবার তাহলে ফাংশন চ্যাপ্টারে চলে আসি। আচ্ছা, লেখো ফাংশন or mapping। লেখো let a and b, সবাই লেখো ফাংশনটার ডেফিনেশন লেখো। let a and b two non-empty sets, let a and b are two non-empty sets। সবাই লিখছো? হ্যাঁ স্যার। দেখো if for each element, এই each এর তলায় আন্ডারলাইন করবে, for each element of set A, if for each element of set A has a unique image, unique এর তলায়ও আন্ডারলাইন করবে, each element of set A has a unique image, unique এর তলায় আর each এর তলায় আন্ডারলাইন করবে, unique image in set B, then this association is called a function, then this association is called a function or mapping। ব্যাপারটা কি হলো? মনে করো এ আর বি এরকম দুটো সেট হলো, এর এলিমেন্ট মনে করো 1 2 3, একের ইমেজ মনে করো এ, দুইয়ের হলো বি, তিনের হলো সি, এখানে কোনো এলিমেন্ট লেফট থাকতেই পারে। এই যে দেখতে পাচ্ছ, তাহলে আমাদের ডেফিনেশন অনুযায়ী ভালো করে মন দিয়ে ফলো করো, বেসিকটা বুঝলে সব বোঝা যাবে। তাহলে আমরা কি দেখছি, এ সেটের দেখো প্রতিটা এলিমেন্টই ইনভলভ আছে কিন্তু এই অ্যাসোসিয়েশনের মধ্যে, তাই এ সেটের আমরা লিখেছিলাম ইচ এলিমেন্ট, আমরা কিন্তু বি সেটের ইচ এলিমেন্ট বলিনি। ফলে বি সেটের কোনো এলিমেন্ট লেফট থাকতেই পারে যেটা আমাদের এই অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত নয়, এই রিলেশনের সঙ্গে যুক্ত নয়, কিন্তু এ সেটের কোনো এলিমেন্ট লেফট হওয়া চলবে না, এটা হচ্ছে প্রথম কাজ। বুঝা গেল? এবার কি বলেছি, হ্যাজ এ ইউনিক ইমেজ। দেখো একটার থেকে একটাই অ্যারো বেরোচ্ছে, এক থেকে একটাই অ্যারো বেরিয়েছে, দুই থেকে একটাই অ্যারো বেরিয়েছে, তিন থেকে একটাই অ্যারো বেরিয়েছে। যদি আমি রিলেশনটা এরকম করে আঁকতাম যে এখানে 1 2 3, এক থেকে বেরিয়েছে এ, আবার এক থেকে বেরিয়েছে বি, দুই থেকে মনে করো বি, তিন থেকে মনে করো সি, এখানে ডি, এই যে এক থেকে দুটো অ্যারো বেরোলে দিস ইজ নট এ ফাংশন। বোঝা গেল? আর ফাংশন হতে গেলে একটা থেকে একটাই অ্যারো বেরোবে, অর্থাৎ একটা এলিমেন্টের ইউনিক ইমেজ, ইউনিক, দ্যাট ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই আন্ডারলাইন করা হয়েছে। এখানে কিন্তু একটার থেকে দুটো ইমেজ হয়ে যাচ্ছে, এটা একটা রিলেশন বাট ইজ নট এ ফাংশন। তাই আমরা বলি ফাংশন হচ্ছে একটা স্পেশাল টাইপের রিলেশন। আমরা রিলেশন পড়ার পর ফাংশনটা করছি। তাহলে আমি যদি এই ফাংশনটাকে রিলেশনের মতো করে লিখি, কিরকম করে লিখবো না, 1 a 2 b 3 c, দেখো রিলেশনের মতো করে লিখলাম। এখানে কি দেখলাম, কোন অর্ডারড পেয়ারের কিন্তু ফার্স্ট কম্পোনেন্টটা সেম নেই। অন দ্য আদার ওয়ে এমন হতেই পারে যে এখানে দুটো এলিমেন্টের সেম ইমেজ হয়ে গেল, দেখা গেল এখানে একটা এলিমেন্ট 4 আছে, তার ইমেজ দেখা গেল এ হয়েছে, হতে পারে, নো প্রবলেম। কিন্তু একটার থেকে একটাই অ্যারো বেরোবে, তাহলে এখানে আমি এই রিলেশনটাও লিখতে পারি। ধরো এখানে এমন হলো যে 4a, দ্যাট ক্যান বি, কিন্তু একটার থেকে একটাই অ্যারো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে একটার থেকে দুটো অ্যারো, আশা করি বুঝতে পারলে আমি যে কথাটা বলতে চাইলে। এটা হচ্ছে প্রথম বেসিক ডিফারেন্স বিটুইন রিলেশন অ্যান্ড ফাংশন। অল ফাংশনস আর রিলেশনস, বাট অল রিলেশনস আর নট ফাংশন। ফাংশন হচ্ছে একটা স্পেশাল টাইপের রিলেশন যেখানে দুটো অর্ডারড পেয়ারের ফার্স্ট কম্পোনেন্ট কখনো সেম হবে না। whereas এখানে কিন্তু দেখো ফার্স্ট কম্পোনেন্ট সেম হয়ে গেছে, একের এ একের বি,
2 এর বি 3 এর সি এটা ঘটে গেছে, অর্থাৎ একটার থেকে কিন্তু দুটো অ্যারো বেরিয়েছে। বোঝা গেল? অনেকবার বললাম একটা কথাকে, নিশ্চয়ই সবাই ফলো করতে পেরেছো। তাই ইচ আর ইউনিক, দিস টু আর দ্য কিওয়ার্ডস ফর দ্য ফাংশন। এ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে ইনভলভ হতে হবে, আর বি সেটের আমরা ওই এর প্রতিটা এলিমেন্টের রেসপেক্টে একটাই ইমেজ পাবো। সবাই বুঝতে পারলে? সো তখন এইটাকে আমরা বলি এ ম্যাপস এ টু বি, এরকম করে লেখা হয়। এটাকে পড়া হয় এইভাবে, এফ ম্যাপস এ টু বি। ম্যাপিং কেন কথাটা বলছি? মনে হয় করে এখানে একটা স্ক্রিন আছে, প্রতিটা এলিমেন্টের এখানে একটা করে ইমেজ তৈরি হচ্ছে, যেন একটা করে ইমেজ তৈরি হলো স্ক্রিনের উপরে, তাই এটাকে ম্যাপিংও বলা হয়। বুঝতে পারছো? এই হলো আমাদের এই এলিমেন্ট গুলো এই অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত, এটাই হলো ফাংশন। এফ দিয়ে লেখা হয় এই রিলেশনটা। বোঝা গেল? সবাই বুঝতে পারলে যে কথাগুলো বললাম? ছবিটা আঁকো, ছবিটা আঁকো। সবাই ফলো করেছো যে কথাগুলো বললাম? লেখো, কথাগুলো লেখো, আরো বলবো অনেক কিছু, আগে এই ছবিগুলো আঁকো, একটা একটা করে আগে ফলো করো। এই পর্যন্ত লেখা হলে আমাকে বলবে। এবার এটা লেখার পর আমরা এখান থেকে লিখবো হেন্স ফাংশন, যে কথাটা বলছিলাম ওই কথাটা লেখো, এই হেন্স বলে লিখে লেখা হয়েছে সবার এই পর্যন্ত? অভিনব, আদিত্য, অদ্রিজা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। লেখো, হেন্স বলে লেখো, ফাংশন ইজ এ স্পেশাল টাইপ অফ রিলেশন। এটা অবজেক্টিভে পড়ে, এই ফাংশন একটা রিলেশনকে ফাংশন কখন বলবো না। এ ফাংশন ইজ এ স্পেশাল টাইপ অফ রিলেশন, লেখো, হোয়ার নো টু অর্ডারড পেয়ার্স, কথাটার মানে বুঝবে, নো টু অর্ডারড পেয়ার্স হ্যাভ সেম ফার্স্ট কম্পোনেন্ট। দেখো তো কথাটা বলতে পারি কিনা? কথাটা বলতে পারি তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমি নিচগুলো মুছি। এইবার দেখো, এই যে এ সেট, এই এ সেটটাকে বলা হয় ডোমেন, বি সেটটাকে বলা হয় কোডোমেন, আর এই যে সেটটা এই ফাংশন অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত তাকে বলা হয় রেঞ্জ। এই সেটটা হচ্ছে রেঞ্জ সেট। তাহলে আমরা কি বলতে পারবো না যে রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন? কেন সাবসেট কথাটা বললাম? কখনো কখনো এমন হতে পারে রেঞ্জ আর কোডোমেন সেম হয়ে গেল, হতেই পারে। আবার অনেক ক্ষেত্রে রেঞ্জ কোডোমেনের একটা প্রপার সাবসেট, তাই সাবসেট কথাটা বলে গেল, কারণ ইকুয়ালও কিন্তু হয়ে যেতে পারে। ওকে, বুঝতে পারা গেল? রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন। ওকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার এটা মুছছি। সবার লেখা হয়েছে ছবিটা? স্বপ্নীল দত্ত লেখা হয়েছে, সাগ্নিক ব্যানার্জি লেখা হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, লেখা হয়ে গেছে। আত্রেয়ী সেন লেখা হয়েছে? হ্যাঁ স্যার, লিখছি, হয়ে গেছে ওটা। আচ্ছা, এবার দেখো আমরা এমনি ভেরিয়েবল দিয়ে এবারে বলছি। তাহলে এ সেটের এলিমেন্ট হচ্ছে বি, আর
কোডোমেনে আমরা যে এলিমেন্টটা পেলাম সেটা হচ্ছে y, এটাকেই আমরা লিখি y is a function of x, y is a function of x, x এলিমেন্টটাকে যেন ক্যারি করে এনে বি সেটে তার একটা আমরা ইমেজ পেয়ে গেলাম। এই y বা fx কে বলা হয়, এই fx কে বলা হয় ইমেজ অফ x, এই x এর ইমেজ, একটা যেন ইমেজ তৈরি হচ্ছে। একটু নামিয়ে দিই। আর x কে কি বলা হয়, এই ইমেজ তৈরির আগের ঘটনা, তাই বলা হয় প্রি ইমেজ। x কে বলা হয় প্রি ইমেজ অফ fx, বুঝতে পেরেছো? প্রি মানে আগে, ইমেজ তৈরির আগে এলিমেন্টটা যেটা ছিল সেটাকে আমরা বলি প্রি ইমেজ, x টাকে বলা হয় প্রি ইমেজ। এটাকেই পড়া হয় y is a function of x, x এর ফাংশন বা x এর ম্যাপিং, বুঝতে পারলে? ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, টাইপস অফ ফাংশন তোমাদের এখন নেই, তোমাদের ফাংশন তার সঙ্গে আছে ডোমেন, এসব নিয়ে আছে। ডোমেনটা পরের চ্যাপ্টারে হলেও আমি একসঙ্গে বুঝিয়ে দিচ্ছি, এই পর্যন্ত লেখা হলে বলবে। এবার লেখো ডোমেন। ডোমেন বা অনেক সময় বলা হয় ডোমেন অফ ডেফিনেশন। লেখো the set of values of x, the set of values of x for which, the set of values of x for which fx will have finite and real value, the set of values of x for which fx will have finite and real value, finite and real value is called domain of definition. এই তোমাদের 2 নম্বর পেজ তো গেছে গো, 2 নম্বর পেজটা যায়নি? ও 2 নম্বর পেজটা গেল না কেন? অদ্ভুত। দাঁড়াও দাঁড়াও, দাঁড়া, সলিউশনের 2 নম্বর পেজটা পাঠাচ্ছি। হ্যাঁ স্যার। আচ্ছা লিখেছো, the set of values of x for which fx will have finite and real, finite আর real এর তলায় আন্ডারলাইন করো। ফর এক্সাম্পল তোমাকে বলা হলো fx হলো এমন ভাবে বলা হলো 1/√x + 2। আমরা কি বুঝবো না, fx টা ডিফাইন্ড হবে, fx ইজ ডিফাইন্ড কখন না, যখন এই x + 2 √এর মধ্যে ভ্যালুকে কি হতে হয়, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হয়। কেন গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হয় না, √এর ভ্যালু নেগেটিভ হলে ভ্যালুটা ইমাজিনারি রিয়াল হতে হবে। তাই এই দুটো কথা খুব গুরুত্বপূর্ণ, রিয়াল আর ফাইনাইট। আবার এখানে যদি আমি x + 2 কে 0 ভেবে দিই তাহলে 1/0 সেটা কিন্তু আর ফাইনাইট ভ্যালু দেবে না। হ্যাঁ, তাই আমাদের কি হতে হবে না, এখানে ফাইনাইট আর রিয়াল পেতে গেলে x + 2 টাকে কি হতে হবে, গ্রেটার দ্যান 0 হতে হবে। দ্যাট ইমপ্লাইজ x ইজ গ্রেটার দ্যান -2। তাই আমি তখন বলবো ডোমেন অফ দ্য ফাংশন হবে -2 থেকে ইনফিনিটি পর্যন্ত। বুঝতে পারছো? বুঝতে পারলে? এটা একটা এক্সাম্পল হলো। অর্থাৎ x এর যে ভ্যালুগুলোর জন্য fx টা ফাইনাইট এন্ড রিয়াল ভ্যালু দেবে সেটাকেই আমরা বলি ডোমেন বা ডোমেন অফ ডেফিনেশন। আরো একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। ধর আমরা বললাম fx হচ্ছে, fx হলো উপরে হয়তো থাকলো, এটা যদি এইটাই যদি উপরে থাকতো, ধরো বললাম x - 3, তখন আমরা কি বলতাম
না fx is defined কখন, না যখন x minus 3 is greater than equal to 0। এখানে কিন্তু equal to 0 হতে পারে না, তাহলেও fx এর ভ্যালুটা 0 দেবে, মানে ফাইনাইট দেবে। তার মানে x টা কত হতে হচ্ছে, greater than equal to 3। আর রুট ওভারের মধ্যে ভ্যালু কখনো নেগেটিভ হবে না, বুঝতে পেরেছো? এরকম সব আরো পাবো। অর্থাৎ তখন কিন্তু এখানে ডোমেন অফ ডেফিনেশন কত হলো, না গ্রেটার দ্যান ইকুয়াল টু 3, মানে 3 থাকবে, থার্ড ব্র্যাকেট হলে ক্লোজড, আর তার সঙ্গে ইনফিনিটি। বুঝতে পেরেছো? 3 থেকে ইনফিনিটি। বোঝা গেল? এইভাবে আমরা ডোমেন আরো করব। আমি একটা ফর এক্সাম্পল দিচ্ছি ডোমেনের ডেফিনেশন দেওয়ার পরে। এইভাবে কিন্তু আমরা ডোমেন অফ ডেফিনেশন বার করব। সবাই বুঝতে পারলে? সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। লিখে নাও। প্রীতম চক্রবর্তী, বুঝতে পারা গেল? অভিরূপ ভট্টাচার্য, হ্যাঁ স্যার। দেবাঙ্গ, হ্যাঁ স্যার, ক্লিয়ার। কর্ণা, দেবোত্তম চক্রবর্তী, ইমন, হ্যাঁ স্যার, বুঝেছি। দেবোত্তম চক্রবর্তী, ইপসিতা, প্রিয়ম, রাজর্ষি হাজারি। কোশ্চেন করতে হবে, চুপ করে বসে থাকলে হবে না। তারপরে বললে বুঝতে পারবো না, পারলাম না, তাহলে কিন্তু হবে না। তোমাদের কোয়েরিজ থাকতে হবে, জিজ্ঞেস করতে হবে। আমি তো বুঝিয়ে যাচ্ছি, তোমার বুঝতে পারলে কিনা, কোন জায়গায় কি আটকে, এটা জিজ্ঞেস করতে হবে, ক্লিয়ার করতে হবে। ঋতুশ্রী হালদার, প্রিয়াঙ্কা দাস, সারা মন্ডল, সৃজা, স্বাগতা, সবাইকে বলছি পরিষ্কার করে। এরপর আমরা আরো করব ডোমেন অফ ডেফিনেশন, আমি একটা করে এক্সাম্পল দিয়ে বলছি। এবার এক্স এর এই ভ্যালুগুলোর জন্য করেসপন্ডিং যে ওয়াই এর ভ্যালুগুলো পাবো, তাহলে লেখো ফর দা values of x of domain, for the values of x of domain, the corresponding values of y, মানে fx আর কি, x এর জন্য করেসপন্ডিং যে y এর ভ্যালুগুলো পাবো, the corresponding values of y is called range of the function। সেটাকে আমরা বলবো range of the function। বুঝতে পেরেছো? যেমন আমি তোমাকে বললাম fx হচ্ছে √x-3, এটাই হচ্ছে y এর ভ্যালু। তাহলে এখানে ডোমেন তো পেয়ে গেছি গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 বা তার থেকে বড় হতে পারে। এর রেঞ্জ কি হবে? অনেকভাবে বার করা যেতে পারে। আমি এর রেঞ্জকে গ্রাফ এঁকে করতে পারি। এটা কিসের গ্রাফ হবে? এটাকে যদি আমি গ্রাফ হিসেবে ভাবি, এটা একটা প্যারাবোলিক কার্ভ দেবে। সেটা তো আমি ছবি এঁকে বলছি, এটা একটা প্যারাবোলিক। যদি আমি করি y স্কোয়ার ইকুয়াল টু x, আমরা প্যারাবোলা এখনো করিনি, করব। এটা প্যারাবোলিক কার্ভ দেবে। আর তাছাড়া এই যে রুট ওভার আছে, আমি তো বলেছি এই রুট ওভার 16 মানে +4, এটা একটা পজিটিভ স্কোয়ার রুট। বুঝতে পেরেছো? অর্থাৎ এর ভ্যালু কখনো নেগেটিভ হবে না, অর্থাৎ y এর ভ্যালু কিন্তু কখনো নেগেটিভ হবে না, মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আমি যে ছবি আঁকি, এই ছবিটা এরকম ধরনের দেখতে হবে, প্যারাবোলিক কার্ভ। x হচ্ছে 3 এ 0, মানে 30 পয়েন্টে প্যারাবোলাটা হবে, এই দিকে প্যারাবোলাটা হয়। প্যারাবোলা অ্যাকচুয়ালি এরকম পুরো ফিগারটা, কিন্তু নিচটা নেবো না কেন? এটা পজিটিভ স্কোয়ার রুট আছে, মানে উপরের দিকটা নেবো আর কি, শুধু উপরের পার্টটা নেবো। তাহলে এই পার্টটা কি বোঝাচ্ছে, না y এর ভ্যালু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাই রেঞ্জ অফ দ্য ফাংশন, এসব পড়াবো যখন অঙ্ক করব, 0 থেকে ইনফিনিটি। বুঝতে পেরেছো? তাহলে এরকম বার করা অনেক প্রসেস আছে, আমরা সব করে করে দেখাবো। গ্রাফ আইডিয়াটা থাকবে। তাহলে এক্স এর সঙ্গে সঙ্গে ওয়াই এর ভ্যালুটা কি হচ্ছে, ওয়াইটাই হচ্ছে রেঞ্জ, আর এক্সটা হচ্ছে ডোমেন। বুঝতে পারা গেল? একটু প্রাইমারি ডেফিনেশনটা বোঝো, তারপরে অঙ্ক করতে করতে ক্লিয়ার হবে। ওকে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। লিখে নাও। লেখা হয়ে গেলে বলবে। এবার ফাংশন তো অনেক নিয়ে আমরা আইডিয়া নেব, কিছু তোমাদের ইউজফুল রিয়াল ভ্যালুড ফাংশন। আমরা কিন্তু রিয়াল ভ্যালুড ফাংশন নিয়েই কাজ করব। হ্যাঁ, আমরা যা কিছু ফাংশন নিয়ে কাজ করছি, এটা রিয়াল ভ্যালুড ফাংশন নিয়েই কাজকর্ম করছি।
প্রথম যদি আমি বলি কনস্ট্যান্ট ফাংশন মানে কি, মানে fx ইকুয়াল টু সি, y ইকুয়াল টু সি। গ্রাফটা কিরকম হবে, এই গ্রাফিক্যাল আইডিয়া একটু থাকতে হবে, মানে গ্রাফটা কি হবে, প্যারালাল টু y অ্যাক্সিস, তাই না, y ইকুয়াল টু সি, এই হচ্ছে গ্রাফ, কনস্ট্যান্ট ফাংশনের গ্রাফ, তাই তো। সি হচ্ছে কনস্ট্যান্ট, হ্যাঁ, সি হলো কনস্ট্যান্ট। তাহলে তোমাকে যদি বলে ডোমেন কত, ডোমেন মানে এক্স এর ভ্যালু, তাহলে এক্স এর সব ভ্যালুগুলোই তো ইনভলভ আছে। এক্স এর জন্য করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু আমি কনস্ট্যান্ট পেতেই পারি, এক্সটা অনেক হতে পারে, কিন্তু ওয়াই এর ভ্যালু একটা ফিক্সড। তাই যদি আমি বলি ডোমেন হবে অল রিয়াল ভ্যালু, কিন্তু রেঞ্জ কি শুধু একটাই ভ্যালু সি, রেঞ্জ হচ্ছে সি, তাই তো, বুঝতে পারলে বাবা? হ্যালো, হ্যাঁ স্যার। পরিষ্কার আইডিয়া নাও, ফাংশন না জানলে ক্যালকুলাস বুঝতে পারবে না। ফাংশন জানা যায় না, বিরাট কঠিন জিনিস, অনেক ফাংশন আছে। একটা মানুষ ফাংশন জানা মানে ঠিক একটা মানুষকে চেনা, একটা মানুষকে পুরো চেনাও খুব মুশকিল, তেমনি একটা ফাংশনকে তুমি, আমরা যদি একটা পরিষ্কার করে একটা মানুষকে চিনি তবে তাকে অ্যানালিসিস করতে পারবো, তেমনি একটা ফাংশনকে তুমি যদি খুব ভালো করে চেনো তবে তার অ্যানালিসিস করতে পারবে, তবে ক্যালকুলাসে তুমি ঢুকতে পারবে। তাই ফাংশন ইজ এ ইম্পর্টেন্ট গেটওয়ে অফ ক্যালকুলাস, এর তাকে খুব ভালো করে বুঝতে হবে, গ্রাফ জানতে হবে, প্রচুর ফাংশন আছে। আমরা তবু কিছু যেগুলো ভেরি ইউজফুল, অ্যাপ্লিকেবল, খুব ব্যবহার হয়, সেগুলোকেই আমরা আলোচনা করছি। সবাই বুঝতে পারলে কনস্ট্যান্ট ফাংশন ব্যাপারটা কি? মুছে দিই। হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা বলি আইডেন্টিটি ফাংশন। আমরা আইডেন্টিটি ফাংশন মানে সেটাই দেবে, মানে এফএক্স আইডেন্টিটি কখন বলি, আইডেন্টিক্যাল জিনিস, আইডেন্টিক্যাল এলিমেন্ট দেবে, অর্থাৎ এফএক্স ইকুয়াল টু এক্স, অর্থাৎ এই গ্রাফটা হবে y ইকুয়াল টু এক্স, মানে কি একটা পাসিং থ্রু অরিজিন, এটাই হচ্ছে আইডেন্টিটি গ্রাফের, আইডেন্টিটি ফাংশনের গ্রাফ, y ইকুয়াল টু এক্স পাসিং থ্রু অরিজিন হবে। তাহলে এর যদি আমি ডোমেন বলি, এর ডোমেন কত, দেখো এক্স এর সব ভ্যালুগুলোই কিন্তু ইনভলভ, তাই না, সব ভ্যালুগুলো ইনভলভ তো, তাহলে আমরা বলতে পারি ডোমেনটা হচ্ছে অল রিয়াল নাম্বার। কিন্তু রেঞ্জ কি হবে, রেঞ্জে তো যে কোনো রিয়াল ভ্যালু, প্লাস এখানে মাইনাস ইনফিনিটি, ওদিকে প্লাস ইনফিনিটি, মানে রেঞ্জে হবে অল রিয়াল নাম্বার, তাই তো। হ্যালো, রেঞ্জও রিয়াল আর ডোমেনও রিয়াল, হ্যাঁ, বুঝতে পারলে? ঋতশ্রী, হ্যাঁ স্যার। সৃজা, হ্যাঁ স্যার। দেবোত্তম চক্রবর্তী, দেবপর্ণা। হ্যাঁ স্যার, বুঝেছি। দেবোত্তমের আওয়াজ পাচ্ছি না কেন? দেবোত্তম, ক্যান ইউ হিয়ার মি? দেবোত্তম, ইমন, অভিনব। হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, এবার আমাদের মডুলাস ফাংশন, এটা খুব গুরুত্বপূর্ণ, আমি বলেছি, আবার একবার গ্রাফ এঁকে বলছি। মডুলাস ফাংশনের ডেফিনেশন এইমাত্র বললাম যে এফএক্স কা এক্স হবে যখন এক্স গ্রেটার দেন 0, এফএক্স কা মাইনাস এক্স হবে যখন এক্স লেস দেন, তার মানে কি নেগেটিভ হবে? তার মানে কি মাইনাস এক্স কি নেগেটিভ? কি মনে হয়, মাইনাস এক্সটা কি এখানে নেগেটিভ? হ্যালো, whether minus x is giving negative value? না, x তো নিজে নেগেটিভ, x নিজে নেগেটিভ হলে নেগেটিভ পজিটিভ হয়, বুঝতে পেরেছো? মড অফ 5, দেখো x পজিটিভ বলে যেটা আছে সেটা বসে গেল, কিন্তু মড অফ -5 সেটাও 5, কি করে হচ্ছে না, মাইনাস অফ -5 করে 5, এটা ভালো করে বুঝতে হবে যে মড মানে প্লাস মাইনাস x মানে একটা পজিটিভ একটা নেগেটিভ নয়, নট হচ্ছে সবসময় অ্যাবসলিউট ভ্যালু, মডুলাস ফাংশন বা এটাকে অ্যাবসলিউট ভ্যালু ফাংশন বলে। তাহলে আমরা সবসময় প্লাস ভ্যালু পজিটিভ ভ্যালুই পাবো, কিন্তু নেগেটিভ থাকলে
মাইনাস অফ মাইনাস করে তবে আমরা পজিটিভটা পাচ্ছি। ক্লিয়ার অল অফ ইউ? বুঝতে পারলে? আর জিরো হবে যখন এক্স এর ভ্যালুটা হচ্ছে জিরো। এগুলো সব লেখো। এবার এর যদি গ্রাফ আঁকি আমরা, কি রকম গ্রাফ হবে? গ্রাফ জানাটা খুব দরকার। মড এক্স এর গ্রাফ ভীষণ এফেক্টিভ, ইউজফুল। এই মড এক্স এর গ্রাফ, বুঝতে পেরেছো? এটা হচ্ছে y ইকুয়াল টু প্লাস এক্স, এটা হলো y ইকুয়াল টু মাইনাস এক্স। মাইনাস ভ্যালু তার করেসপন্ডিং পজিটিভ ভ্যালু। তাহলে আমি যদি বলি এর ডোমেন কত, এর ডোমেন কত, কি মনে হয় বলো এবারে? ডোমেন মানে বুঝতে পারছো, এক্স এর যে ভ্যালুগুলো এই কার্ভটা আঁকতে ইনভলভ আছে। ডেফিনেশন থেকেও আমি বলতে পারি এক্স এর কি কোন ভ্যালুগুলো আছে। ডোমেন কত আর হবে আর রিয়েল ভ্যালু। দেখো গ্রেটার দ্যান 0, লেস দ্যান 0, ইকুয়াল 0, আর কিছু আছে? আর কিছু বাকি থাকলো? হ্যালো, না স্যার। বা আমি ছবিতেও দেখতে পাচ্ছি কোথাও কোনো ডিসকন্টিনিউটি নেই, সব এক্সই আছে। দেখো এক্স এর জন্য এই ভ্যালু, ওয়াই এই কার্ভটা আঁকা হয়েছে, এই মানে অল এক্স আর ইনভলভ। তার মানে পুরো এক্স অ্যাক্সিসে যত এক্স আছে অর্থাৎ অল রিয়েল ভ্যালু। আচ্ছা রেঞ্জ কি হওয়া উচিত? পজিটিভ রিয়েল ভ্যালু, জিরো টু ইনফিনিটি। মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, অর্থাৎ 0 থেকে ইনফিনিটি। থার্ড ব্র্যাকেট মানে বোঝো তো, মানে জিরোটা ইনক্লুডেড, ক্লোজড ইন্টারভাল। বলেছিলাম বোধহয় সব কথা না? ক্লোজড ইন্টারভাল, ওপেন ইন্টারভাল এসব বলেছি বোধহয়, দেখবে। হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। বা আমি এইভাবেও লিখতে পারি, ইট ইজ দ্য সেট অফ অল ওয়াই, যেখানে ওয়াই হলো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ওয়াই বিলংস টু রিয়াল নাম্বার। এই কথাটার মানি হচ্ছে এইটা। বিভিন্ন দিক থেকে পরিষ্কার করে জানতে হবে আর মডটা ক্লিয়ার থাকতে হবে। বোঝা গেল সবার? মডুলাস ফাংশন বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা আর জানবো, এটা মুছে দিই, সবার লেখা হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন স্কুলে হয়ে গেছে? রিলেশন ফাংশন স্কুলে হয়ে গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পড়াচ্ছে। আচ্ছা, চলছে। হ্যাঁ মানে বোঝানোটা হয়ে গেছে নাকি? হ্যাঁ স্যার এখন হ্যাঁ স্যার। প্রবলেমস করে। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এগুলো আলোচনা হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে কি বুঝেছো বলো তো? এটাকে বক্স এক্স বলে, বক্স এক্স করে লেখা হয়। হ্যাঁ, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এর আরেকটা নাম বলা হয় স্টেপ ফাংশন। স্টেপ ফাংশন বা এটাকে অনেক সময় আমরা সংক্ষেপে বক্স ফাংশনও বলি। বক্স ফাংশন, হ্যাঁ, স্টেপ ফাংশন বা বক্স ফাংশন। হ্যাঁ, বক্স এক্স এর ডেফিনেশন হচ্ছে বক্স এক্স হবে লেস দ্যান ইকুয়াল টু এক্স ফর অল এক্স বিলংস টু রিয়াল। এক্স এর যে কোনো রিয়াল ভ্যালু হোক না কেন, বক্স এক্স এর ভ্যালু বা গ্রেটেস্ট ইন্টিজারের ভ্যালু সবসময় ভেতরে যে ভ্যালুটা থাকবে তার থেকে ছোট হবে বা সমান হবে। ফর এক্সাম্পল, আমি যদি বক্স অফ 1.5 তার ভ্যালু হচ্ছে 1, আমি যদি বক্স অফ 2 ভ্যালু হচ্ছে 2। দেখো ভেতরে এক্স আছে 1.5 কিন্তু এর ভ্যালুটা হলো 1, তাহলে 1 তো 1.5 এর থেকে ছোট, তাই লেস দ্যান বলা হয়েছে। দেখতে পাচ্ছ? আর ইকুয়াল কখন হয়? যেমন এখানে 2 লিখেছি, 2 মানে 2.0, তাহলে গ্রেটেস্ট ইন্টিজার পার্টটা হচ্ছে 2। দেখো এক্স আর এক্স ইকুয়াল হয়ে গেল, তাই লেস দ্যান ইকুয়াল টু বলা আছে। আমি নেগেটিভ বলি মাইনাস অফ 1.5, তার ভ্যালু কত হয়? বক্স অফ মাইনাস 1.5 কত হবে? মাইনাস টু। স্যার -2 মাইনাস 2 হবে। ভেরি গুড। এটা অনেক সময় একটু কনফিউশনাল অনেকের মনে হয় আর কি, লাগার কথা নয়, তবু আমি একটা থিওরি বলছি, এইভাবে মনে রাখলে কোনোদিন তোমাদের ভুল হবে না আর কি, যে মাইনাসের ক্ষেত্রে কেন এরকম হচ্ছে বা প্লাসের ক্ষেত্রে কেন নামটা গ্রেটেস্ট ইন্টিজার, কেন নামটা গ্রেটেস্ট ইন্টিজার। ভ্যালুটা তো আমি 1 পাচ্ছি, 2 পাচ্ছি, বা -1.5 -2 পাচ্ছি,
তাহলে এই প্রশ্নটা এই যে -1.5 গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু -2 কেন? নামটা গ্রেটেস্ট ইন্টিজার কেন? দেখো এইরকম করে বললে তুমি খুব ভালো বুঝতে পারবে। দেখো নাম্বার লাইনে যদি আমি ব্যাপারটা বোঝাই, এই যে 1.5 কোনটা? এটা। এখন আমরা সবসময় কি করি, নাম্বার লাইনে কোনো লিখতে গেলে ছোট থেকে বড়র দিকে যাই অ্যাসেন্ডিং অর্ডারে। এই 1.5 নাম্বারটাকে আমি যখন কভার করতে যাচ্ছি, 1.5 নাম্বারটাকে কভার করতে গেলে গ্রেটেস্ট কোন ইন্টিজারটাকে কভার করছি? 1.5টাকে কভার করতে গেলে 1, তাই দেখো ভ্যালুটা 1, বুঝলে বাবা? বুঝলে? 2, দেখো আমরা বাঁ দিক থেকে 2টাকে কভার করতে যাচ্ছি, 2টাকে কভার করতে গিয়ে কোন গ্রেটেস্ট ইন্টিজারটাকে কভার করছি? 2, এই নাম হচ্ছে 2। এবার নেগেটিভে আসো, দেখো যেখানটায় তোমাদের মনে একটু কনফিউশন জাগলেও জাগতে পারে। -1.5 মানে এখানে নিশ্চয়ই হবে -1.5। দেখো বাঁ দিক থেকে -1.5 কে কভার করতে গেলে কোন গ্রেটেস্ট ইন্টিজারটাকে কভার করছি? 2 2, -2 -2 হচ্ছে -2, বুঝলে? তাই নামটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার। ওকে, এটা একটা তোমার বোঝার জন্য আর কি, এটা তুমি মানে এটা হইলে তোমার কোনো ভুল হবে না। বোঝা গেল সবার? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার এর যদি আমি গ্রাফ আঁকি, আচ্ছা সবাই এ পর্যন্ত লেখো, তারপরে আমি গ্রাফটা আঁকছি। এটা আমার থিওরিতে আর কি, সহজভাবে বোঝানোর জন্য যে কেন -2 বা ওইগুলো হয়, এটা হলে সবাই বুঝতে পারে আর কি, যে বাঁদিক দিয়ে নাম্বারটাকে কভার করতে যাবে, ম্যাক্সিমাম যে ইন্টিজারটাকে কভার করবে সেটাই হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু। ওকে হলো? এবার আমি এই জায়গাটা মুছি, সবাই লিখে নিয়েছো? লেখা হয়ে গেলে বলবে। আচ্ছা, এবারে কি হবে? fx = বক্স এক্স। দেখো x এর ভ্যালু যদি 0 থেকে 1 হয়, আমার নেগেটিভ সাইডটাও নিই, নেগেটিভ থেকে এগোই, ধর আমি বললাম -2 থেকে -1, মানে x এর ভ্যালু কি? -2 থেকে -1 মানে কি? x এর ভ্যালু -1 পয়েন্ট সামথিং, তাই তো? তখন বক্স এক্স এর ভ্যালু কি হয়? -2 হয়। x এর ভ্যালু যখন -1 থেকে 0 মানে কত? -0 পয়েন্ট সামথিং, ভ্যালু হবে -1। x এর ভ্যালু যখন 0 থেকে 1 মানে কি 0 পয়েন্ট সামথিং, বক্স এক্স এর ভ্যালু হচ্ছে 0। সব ইন্টিজার ভ্যালুগুলো হচ্ছে, দেখো। আবার আমি যদি বলি 1 থেকে 2 এর মধ্যে 1 পয়েন্ট সামথিং, ভ্যালু হবে 1। আবার যদি বলি 2 থেকে 3 এর মধ্যে 2 পয়েন্ট সামথিং, ভ্যালু হচ্ছে 2। এইভাবে আবার চলতে থাকবে গ্রাফটা, নাকি? ভ্যালুগুলো চলতে থাকবে। হ্যাঁ স্যার। অল ইন্টিজার ভ্যালু উইল গেট, এইটাগুলো লেখো, এইগুলো লেখো। এবার আমি যদি এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, ব্যাপারটাকে এইভাবে দেখো, সবাই ফলো করো। তাহলে এখানে হলো -3, -2, -1, 0, 1, 2, 3, এদিকে 1, 2, 3, এখানে হলো -1, -2, -3, এরকম করে চললো। এবার দেখো -2 থেকে -1, আচ্ছা প্রতিটা ইন্টিজারের ঘরে একটা করে লাইন এরকম করে টেনে দাও। তাহলে দেখো -2 থেকে -1, -2টা ইনক্লুডেড, -1টা নয়, -1 পয়েন্ট সামথিং বা -2 হতে পারে, তখন ভ্যালু কিন্তু -2 দেবে, অর্থাৎ y এর ভ্যালু -2। y = -2 মানে কি? প্যারালাল টু x অ্যাক্সিস, না? এই যে y = -2 মানে কার্ভটা তখন এই -2টা ইনক্লুডেড বলে এটাকে ইনক্লুড করলাম,
ওয়ানটা ইনক্লুডেড নয়, মাইনাস ওয়ানটা ইনক্লুডেড নয়, তাই এখানে একটু ফাঁকা রাখবো। -2 থেকে -1, বুঝতে পেরেছো? এই হচ্ছে লাইনটা হবে কার্ভটা, হ্যাঁ, y = -2। আবার যখন -1 থেকে 0, -1 থেকে 0, তাহলে -1টা ইনক্লুডেড, 0টা নয়, তখন এর ভ্যালুটা হচ্ছে -1, y = -1, ওই প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এখানেও একটু গ্যাপ হলো, এটা ইনক্লুডেড, এটা ইনক্লুডেড নয়। আবার তখন 0 থেকে 1, তখন y এর ভ্যালু 0, y এর ভ্যালু 0 মানে এক্স অ্যাক্সিস, অর্থাৎ এটা ইনক্লুডেড, এটা নয়। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানটায় কালি পড়ে গেছে, এটা কালি হবে না। আচ্ছা, এবার কি 1 থেকে 2 হলে y এর ভ্যালু 2, এই y এর ভ্যালু 1, সরি, y এর ভ্যালু 1। আবার 2 থেকে 3 হলে y এর ভ্যালু 2। তো এরকম করে স্টেপস গুলো হয়ে হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আবার এখানে যদি আগেরটাই কত হতো, -3 হতো, এখানটায় -3 হতো। তো এরকম করে আমরা একটা ডিসকন্টিনিউয়াস কার্ভ পাবো, মানে ভাঙা ভাঙা কার্ভ থাকবে, দেখতে দেখো সিঁড়ির মতো, তাই এটাকে স্টেপ ফাংশন বলা হয়। বুঝতে পেরেছো? কি বলা হয়? স্টেপ ফাংশন। লেখো। স্যার, লাইনগুলোর পাশে ওটা কি সিম্বল দিয়েছে? ওটা কোনো সিম্বল না গ্যাপের জন্য বুঝিয়ে? এটাই গ্যাপটা, ওই যে -1টা আচ্ছা স্যার, ইনক্লুডেড আচ্ছা। নয় বলে গ্যাপটা দেখানো হচ্ছে। ওকে স্যার। সবাই ছবিটা আঁকো ঠিক করে। বুঝেছো? লেখা হয়েছে? সবাই ছবিটা এঁকেছো? হ্যাঁ স্যার। এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের আরেকটা নামও আছে। আমরা এই যে বাঁদিক দিয়ে অ্যাপ্রোচ করে আমি যেটা বলছিলাম, যে ভ্যালুটা আমরা পাচ্ছি, লেস ভ্যালুটা পাচ্ছি, হ্যাঁ, লেস দেন, ভেতরের যে ভ্যালুটা থাকে, যেন 1.5 থাকলে 1 পাচ্ছি, বুঝতে পারছো? আবার 2 থাকলে 2টাই হলো ইকুয়াল। তাই এটার নাম বক্স ফাংশন। যেমন জানো এটা আরেকটা নাম কি? এটা আরেকটা নাম কি জানো? এটাকে ফ্লোর ফাংশনও বলে। কি বলে? ফ্লোর ফাংশন। ফ্লোর মানে মেঝে, যে নিচটা, হ্যাঁ, কম ভ্যালুটা হচ্ছে, তাই এটাকে ফ্লোর ফাংশনও বলে। বুঝতে পেরেছো? ফ্লোর ফাংশন, বক্স ফাংশন বলে, স্টেপ ফাংশন বলে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বলে, হ্যাঁ, বা অনেক সময় ফ্লোর ফাংশনও বলে। ওকে? এর কিছু প্রপার্টি আমাদের এমসিকিউর জন্য লাগবে, সেটা মনে রাখলে ভালো হয়। লিখে রাখবে, মানে সেটা আমাদের স্কুলের পরীক্ষায় লাগবে না, বাট ফর এমসিকিউ সেটা লাগবে আর কি। এটা মুছে দিই। সবার আঁকা হয়ে গেছে হোপফুলি? সবার আঁকা হয়েছে? হ্যাঁ স্যার।
তো ওগুলো না এমসিকিউ, আচ্ছা কিছু লিখে রাখো, যেমন ধরো কিছু প্রপার্টিজ দেখো, box of x plus m, m যদি কোনো ইন্টিজার ভ্যালু হয় তাকে আমরা লিখতে পারি box x plus m, m হলো যে কোনো একটা ইন্টিজার ভ্যালু, বুঝলে, এনি ইন্টিজার। হ্যাঁ, এগুলো এমসিকিউর ক্ষেত্রে খুব কাজে লাগে আর কি। বক্স অফ মাইনাস এক্স মানে হবে মাইনাস বক্স এক্স মাইনাস ওয়ান। হ্যাঁ, এগুলো এমসিকিউর ক্ষেত্রে ভীষণ এফেক্টিভ হবে। বুঝতে পেরেছো? নাম্বার 3 লিখতে পারো বক্স এক্স প্লাস বক্স অফ মাইনাস এক্স, এটার ভ্যালু মাইনাস ওয়ান হবে যখন এক্সটা কোনো ইন্টিজার নয়, ইন্টিজার না হলে মাইনাস ওয়ান হবে। দেখবে ধরো বক্স অফ 1.5 কত হয়? 1, আর বক্স অফ মাইনাস 1.5 কত? -2, তাহলে 1 - 2 করলে কত হয়? -1 হয়, তাই তো? ঠিক তো? হ্যালো? আর এক্স যদি কোনো ইন্টিজার হয়ে যায় তখন ভ্যালুটা 0 হবে, কারণ বক্স অফ 2 মানে কত? 2, আর বক্স অফ -2 মানে -2, 2 আর -2 যোগ করলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ঠিক আছে, বুঝেছো? এরকম অঙ্ক করতে করতে আরো অনেক প্রপার্টি আছে, দেখলে বলবো তখন। এটা একটা খুব এফেক্টিভ ফর্মুলা। এটা একটা এফেক্টিভ ফর্মুলা লিখতে পারো 4, বক্স এক্স প্লাস বক্স অফ এক্স প্লাস 1/n, n হলো একটা ইন্টিজার আর কি, প্লাস বক্স অফ এক্স প্লাস 2n, এরকম করে কন্টিনিউ। এরকম একটা অঙ্ক আমি তোমাদের এরপরে সিরিজের ওপর একটা অঙ্ক দেবো আর কি, হ্যাঁ, এমসিকিউ দেবো, সেখানে এরকম একটা অঙ্ক পাবে। হ্যাঁ, এই জন্য এটা আরো লিখে দিচ্ছি, এক্স প্লাস n-1/n, কটা টার্ম আছে তাহলে? 0 থেকে n-1, মানে nটা টার্ম আছে, তাই তো? এর টোটাল সামটা হবে বক্স অফ nx। ভীষণ এফেক্টিভ এমসিকিউ, এটা আবার যেই মেন্সে পড়েছিল। হ্যাঁ, এরকম অঙ্ক আমি একটা পরের দিন দেবো, এমসিকিউ একটা দেবো সিরিজ এপিজিপির ওপরে। এপিজিপি আমাদের হয়েছিল না? এপিজিপি হয়ে গেছিল না? হ্যাঁ স্যার, হয়ে গেছে। এপিজিপির ওপর দেবো, সেখানে এইরকম একদম এইটা জানলে এক লাইনে লিখে দিতে পারা যাবে আর কি। ওকে, তাহলে এগুলো লিখে রাখো, একটু হেল্পফুল হবে এগুলো জেনে রাখলে। আরো একটু এইটা খুব লাগে, বক্স এক্স এর ভ্যালু যদি লেস দ্যান ইকুয়াল টু কে হয়, তাহলে আমরা বলতে পারি এক্স এর ভ্যালু অবশ্যই লেস দ্যান কে প্লাস 1 হবে যদি কে ইন্টিজার হয়, কে বিলংস টু ইন্টিজার হয়। এগুলো তোমরা যে কোনো ভ্যালু বসিয়ে ভেরিফাই করতেই পারো। বক্স এক্স এর ভ্যালু যদি গ্রেটার দেন কে হয়, সেটা ইমপ্লাই করবে এক্স কিন্তু গ্রেটার দেন কে প্লাস 1 হবে, যেখানে কে বিলংস টু জেড ইন্টিজার আর কি। এগুলো একটু মনে রাখবে।
দেখো প্রচুর তৈরি করা যায় প্রপার্টি, তবে এইগুলো খুব কাজে লাগে আর কি। মুছে দিই, মুছে দিই। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। সবার লেখা হয়েছে এগুলো? সবার লেখা হয়েছে? আমরা যেমন গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বললাম, আরো একটা ফাংশন হয়, সেটা এগুলো আমি আবার বলছি স্কুলের পরীক্ষায় লাগবে না, কম্পিটিটিভ পরীক্ষাতে লাগবে। সেটাকে কি বলে জানো তো? স্মলেস্ট ইন্টিজার ফাংশন। স্মলেস্ট ইন্টিজার ফাংশন জেনে রাখলে ভালো। ওটাকে যেমন ফ্লোর ফাংশন বলি, এটাকে তখন বলা হয় সিলিং ফাংশন, বুঝলে? সিলিং ফাংশন, সিলিং ফাংশন। এটাকে ডিনোট করা হয় এরকম করে, এই এই সিল মানে নিচটা ফাঁকা আর কি, হ্যাঁ, উপরটা সিল। আর আগেরটাকে বক্সে যেমন করি, নিচটাকে করা হয় উপরটা ফাঁকা থাকে আর কি, হ্যাঁ, উপরটা সিল করা হয়, সিলিং ফাংশন। এর ডেফিনেশন হচ্ছে, ওটা যেমন কি ছিল, লেস দ্যান ইকুয়াল টু এক্স ছিল তো বক্স এক্সটা, ওটা তো কি ছিল, লেস দ্যান ইকুয়াল টু এক্স ছিল না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা কি হবে তাহলে? গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্স। তার মানে এর ভ্যালুটা যা হবে এক্স এর ভ্যালুর থেকে সবসময় বেশি হবে। তার মানে আমি যদি বলি সিলিং অফ 1.5 কত হওয়া উচিত? স্যার 2 হওয়া উচিত, 2। আর সিলিং অফ 2, সেটা তো 2 হবে, সেটা তো 2 হবে। আর যদি নেগেটিভ দিকে যায়, সিলিং অফ -1.5, -1 -1। -1, ওখানে -2 হয়েছে, তাহলে এটা ডান দিক দিয়ে অ্যাপ্রোচ করে আসতে হবে, বুঝতে পেরেছো? এখানে হচ্ছে এটা, এটা যেমন বাঁ দিক দিয়ে অ্যাপ্রোচ করে দেখছিলাম আগের ছবিটায়, আর স্মলেস্ট ইন্টিজার কি করব? ডান দিক দিয়ে, হ্যাঁ, বুঝতে পারছো? ডান দিক দিয়ে অ্যাপ্রোচ করে আসবো। মিনিমাম ওই ইন্টিজারটাকে কভার করতে হবে, তার থেকে তো বেশি, বাকিগুলো তো বেশি হবে। এ দেখো আমরা যে কথাটা বলছিলাম, 1 2 3 -1 -2, ধরো 1.5, এখানে আমরা যে ডান দিক দিয়ে কভার করতে গেলে, হ্যাঁ, এগুলো সব তো বেশি। মিনিমাম ভ্যালু, মিনিমাম কোন ইন্টিজারটাকে কভার করছি? 2, তাই না? ম্যাক্সিমাম নয় কিন্তু, ম্যাক্সিমাম তো 3 4 5 এসব আছে। মিনিমাম কোন ইন্টিজার, স্মলেস্ট কোন ইন্টিজারটাকে কভার করতে হচ্ছে? 2, তাই ভ্যালুটা 2 হলো, কি তাই তো? হ্যালো, আবার ঠিক দেখো -1.5, এটাকেও কভার করতে গেলে মিনিমাম কোন ইন্টিজারটাকে কভার করতে হচ্ছে? -1, তাই ভ্যালুটা -1, হ্যাঁ, স্মলেস্ট ইন্টিজার। ওকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এর ছবিটাও ঠিক ওই উল্টো রকম, ওই রকম হবে, করো ছবিটা আঁকো। এই ছবিটা আঁকো দেখি নিজেরা, আগেরটা যেটা এঁকে দিয়েছিলাম সেটা ফলো করে করে এটা আঁকো তো। এ পর্যন্ত লেখা হয়ে গেলে বলবে। এইগুলো পরিচিতি থাকা খুব দরকার, হ্যাঁ, এই ফাংশনগুলো নিয়ে কম্পিটিটিভ পরীক্ষাতে এমসিকিউতে আসে, বা তোমরা বিভিন্ন ফিজিক্সও পাবে, অনেক জায়গায় পাবে এই টার্মগুলো, তাই এগুলো জেনে রাখা দরকার। fx ইকুয়াল টু স্মলেস্ট ইন্টিজার বা সিলিং ফাংশন x, যদি ভ্যালুটা ধরো, এখানে আমরা যদি ডান দিক দিয়ে করব, -2 থেকে -1, এখানে ভ্যালুটা কত? -1 পয়েন্ট সামথিং, -1 হতে পারে, তাই -1টাকে ইকুয়াল দিতে হবে, বুঝলে? ভ্যালুটা কত? -1, তাই তো নাকি? ঠিক গো? -1 থেকে 0, -0 পয়েন্ট সামথিং মানে কত? 0 হবে তো, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, 0 থেকে 1, 0 পয়েন্ট সামথিং মানে কত? 1 হবে। 1 থেকে 2, 1 পয়েন্ট সামথিং মানে কত? 2 হবে। এরকম করে চললো, তাই না?
এরকম করে চললো তো? হ্যাঁ স্যার গ্রাফটা আঁকো, হ্যাঁ স্যার। গ্রাফটা আঁকো। কি গো, বিরক্ত লাগছে নাকি দেখতে? দেখতে কি বিরক্ত লাগছে নাকি? সঞ্জনন, বিরক্ত লাগছে নাকি? না না স্যার অত্রিজ? না স্যার। আচ্ছা, -2 থেকে -1, -1টা ইনক্লুডেড, -2টা নয়, তখন ওয়ার ভ্যালু -1, তাহলে এটা ইনক্লুডেড, এটা নয়। এই -1 থেকে 0, 0টা ইনক্লুডেড, তখন এই এরকম হবে, এই এরকম। ওই একই জিনিস, এদিকটা ফাঁকা হবে, এদিকটা ফাঁকা হবে। এখানেও তেমনি 1 থেকে 2, -1 থেকে 0 হয়ে গেল, 0 থেকে 1, 1, 0 থেকে 1, 1, 1টা ইনক্লুডেড, 0টা নয়। এই এরকম করে চললো, এই আসবে, এই বুঝতে পেরেছ? এইটা হলো তোমার সিলিং ফাংশন বা স্মলেস্ট ইন্টিজার ফাংশনের গ্রাফ, ঠিক না? বুঝতে পারা গেছে? বুঝতে পারা গেছে সবার? হ্যাঁ স্যার লিখে নাও। ছবিটা আঁকা হলে বলবে। মুছে দিই? যত ফাংশন সম্পর্কে ফ্যামিলিয়ার হবে, তোমার হেল্পফুল হবে, এবং গ্রাফগুলো যত চিনতে পারবে, ক্যালকুলাসে তত স্ট্রং হবে। ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, লিমিট, এসব সম্পর্কে আইডিয়া তৈরি হবে। এটা মুছি? স্মলেস্ট ইন্টিজার ফাংশনটা খুব একটা বেশি পড়ে না, একটু জেনে রাখলে ভালো। অ্যাডভান্স লেভেলে একটু জেনে রাখলে ভালো। গ্রেটেস্ট ইন্টিজার ভীষণ পড়ে, জয়েন্টে, জেই মেন্সে ভীষণ পড়ে এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। আরো একটা ফাংশন ডব্লিউবিজেইতে খুব বেশি দেয় না, কিন্তু জেই অ্যাডভান্স, জেই মেন্সে খুব দেয়, সেটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট অফ দ্য ফাংশন। স্কুলে হয়তো বলেনি। আচ্ছা, এটা মুছে দিই, লেখা হয়েছে, সবার আঁকা হয়েছে? হ্যাঁ কি না বলো, তবে তো মুছবো। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। মুছে দিলাম। রিতম, ফ্র্যাকশনাল পার্ট অফ দ্য ফাংশন জানো এটা কেমন দেখতে? ফ্র্যাকশনাল পার্ট অফ দ্য ফাংশন কেমন দেখতে হয় জানো? স্যার কার্লি ব্রেসের মধ্যে, হ্যাঁ? কার্লি ব্রেসের মধ্যে থাকে। কিসের মতো? ওই কার্লি ব্রেস, সেকেন্ড ব্র্যাকেট বলে না, ওটার মধ্যে থাকে না? হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটে থাকে। ভেরি গুড, একদম ঠিক বলেছো। এটা ছবিটা কি রকম দেখতে হয় জানো? এটাকে আমরা এইভাবে বলি, বক্স এক্স মানে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট ফাংশন, মানে ফ্র্যাকশনাল পার্ট অফ দ্য ফাংশন। এটা মানে হচ্ছে এক্স মাইনাস বক্স এক্স, বুঝেছো? অর্থাৎ যে কোনো ফাংশন থেকে যদি ইন্টিজার পার্টটা বাদ দিয়ে দিই, তাহলেই আমরা ফ্র্যাকশনাল পার্টটা পাবো, নাকি না? ঠিক না? হ্যাঁ স্যার ফর অল এক্স
belongs to real. এই গ্রাফটা দেখতে খুব সুন্দর একটা গ্রাফটা জানো কেমন দেখতে হয় ফ্র্যাকশনের ভ্যালু কখনো সবসময় 0 থেকে 1 এর মধ্যে লাই করে তাই তো ফ্র্যাকশন কি হয় 0 থেকে 1 এর মধ্যে তো ফ্র্যাকশন কখনো নেগেটিভ ধরবো না হ্যাঁ এটা কিন্তু পজিটিভ ভ্যালু বুঝতে পেরেছো হ্যাঁ ফ্র্যাকশন যেমন আমি যদি বলি বক্স অফ -2.5 এই ভ্যালুটা কত বলো তো তার মানে এখানে কি x মাইনাস x হচ্ছে -2.5 তার থেকে মাইনাস অফ -2.5 -2.5 -3 -2.5 মানে তো -3 নাকি কি গো তাহলে মাইনাসে মাইনাসে +3 হয়ে গেল দেখো 0.5 সব সময় পজিটিভটা নিতে হবে হ্যাঁ তুমি জানো এরকম ভেবো না যে -2.5 মানে হচ্ছে -2 + 0.5 -0.5 তাহলে ফ্র্যাকশনটা -0.5 তা না এইভাবে লিখতে হবে ইন্টিজার পার্টটা হলো ইন্টিজার পার্ট হলো -3 তাহলে ইন্টিজার থেকে ওইটা আমরা ওই পুরো ফাংশন থেকে ইন্টিজার পার্টটা যদি মাইনাস করে দিই তাহলে ওটা হবে 0.5 তাই তো নাকি হ্যালো হ্যাঁ স্যার ধরো আমি যদি শুধু 1.5 বলি সেটা হবে 1.5 মাইনাস 1.5 এর ইন্টিজার পার্ট মানে 1.5 মাইনাস 1 দেখো 0.5 হ্যাঁ ওদিকটা কেটে যাচ্ছে এক্সাম্পল গুলো সবাই নিতে দেখতে পারো বোঝার জন্য ছবিটা তাই যখন আঁকবো এরকম 0 থেকে 1 এর মধ্যে 0 1 একটা হচ্ছে পয়েন্ট এবার আমরা 1 2 3 4 -1 -2 -3 এরকম এঁকে এঁকে যাব এখানেও ইন্টিজার গুলোতে একটা করে লাইন টেনে দাও দেখতে এরকম হবে এই এখানটায় গ্যাপ এই এখানে গ্যাপ 0 থেকে 1 এর মধ্যে সবসময় ভ্যালু থাকবে বুঝতে পেরেছো 0 থেকে এই গ্যাপ এই 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 কার্ভটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট অফ দা ফাংশন হ্যাঁ বুঝতে পারলে কেন এরকম হয় দেখো ধরো 0 থেকে 1 এর মধ্যে যদি এই ব্যাপারটা ভাবি 0 থেকে 1 এখানে কি 0 পয়েন্ট সামথিং ধরো 0.1 ফ্র্যাকশনাল পার্ট কত 0.1 0.2 কত 0.2 এখানে যে 0.9 0.9 তাহলে দেখতে পাচ্ছ আস্তে আস্তে ইনক্রিজ করছে কারটা ও এখানে টাকা হয়নি এই এই হলো এবার আমরা নেগেটিভে একটা দেখি ধরো এখানে আমরা শুরু করি আমি যদি এদিক থেকে ভাবি -1 হলে ইন্টিজার পার্ট কত -1 0 তাই 0 দেখো তারপরটা কত ধরো -0.9 নাকি এটা -0.9 কি গো হ্যালো এই দিকটা -1 এর সামনে পয়েন্টটা কত -0.9 তো হ্যাঁ স্যার তো -0.9 হলে ফ্র্যাকশনাল পার্ট কত হওয়া উচিত -0.9 হলে ফ্র্যাকশনাল পার্ট কত হওয়া উচিত স্যার 0.9 স্যার 0.9 এই বোঝাতে অসুবিধা দেখতে পাচ্ছ -0.9 হলে -0.9 তার থেকে ইন্টিজার পার্ট কত 0.1 -1 তাহলে মাইনাস থেকে +1 হ্যাঁ 0.1 বুঝলে 0.1 এর ইন্টিজার পার্টটা 0.1 কারণ ফ্র্যাকশনাল পার্ট কোনো নেগেটিভ হবে না -0 -0.9 নয় ওই যে x থেকে এই যে আমাদের ডেফিনিশন x মাইনাস বক্স x হচ্ছে -0.9 মাইনাস অফ বক্স x ভ্যালু তো -1 তাহলে মাইনাস মাইনাসে +1 হয়ে গেল করলে 0.1 তাহলে দেখো 0.1 0.2 0.3 করে করে আপ টু 0.9 তাই কার্ভটা সবসময় ইনক্রিজ করে যাচ্ছে এইদিকে বুঝতে পেরেছো এই জন্য এরকম স্ট্রেট লাইনটা আঁকা হয় ওকে বুঝতে পারলে হ্যাঁ স্যার লিখে নাও
আচ্ছা যদি বলা হয় এই ফাংশনটার ডোমেন কত, তুমি কত বলবে বলো তো? এই ফাংশনটার ডোমেন কত, তুমি কত বলবে? স্যার আর সব অল রিয়েল নাম্বার। আর যদি রেঞ্জ বলা হয়, রেঞ্জ কত হবে? 0 থেকে 1। 0 থেকে 1, ভেরি গুড। 0 থেকে 1 পর্যন্ত, 0টা ইনক্লুডেড, 1টা ইনক্লুডেড নয়। হ্যাঁ, 0 থেকে 1, 1 এর থেকে ছোট, তাই তো? বুঝতে পারলে তো? হ্যালো, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা কি কি শিখলাম, আমরা কি করছি? আমরা সাম ইউজফুল রিয়াল ভ্যালুড ফাংশন সম্পর্কে ফ্যামিলিয়ার হচ্ছি। সেই ফাংশনটার কার্ভ কিরকম হবে, তার ডোমেন কি হবে, তার রেঞ্জ কি হবে, ফাংশনটার ফিগারটা কিরকম হবে, ডায়াগ্রামটা কিরকম হবে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এ পর্যন্ত সবার লেখা হলো? আমি কিন্তু মুছবো এবারে। সারা মণ্ডল লেখা হয়েছে, সৃজা, প্রিয়াঙ্কা, প্রিয়ম। আচ্ছা, আরেকটা ফাংশন এটা নিশ্চয়ই তোমাদের স্কুলে বলেছে, সিগনাম ফাংশন বলেছে স্কুলে, সিগনাম ফাংশন। হ্যাঁ স্যার। সংক্ষেপে বলে SGNFX। এটাকে লেখা হয়, আমরা এইভাবে ডিফাইন করতে পারি যে দিস ইজ ইকুয়াল টু 1 when x is greater than 0, this is equal to 0 when x equal to 0, this is equal to -1 when x is less than 0, or আমরা এটাকে ওই কথাটাকে লিখতে পারি mod x by x। দেখো তো, এটা মানে এটা না, x যখন গ্রেটার দ্যান 0 তখন mod x টা কি হবে? x যখন গ্রেটার দ্যান 0 তখন mod x টা তো x by x কেটে গিয়ে কত হলো? 1 হলো। x যখন লেস দ্যান 0 তখন mod x টা হয়ে গেল -x by x কেটে গিয়ে -1 হলো। আর x যখন 0 তখন তো mod x এর ভ্যালু 0, এখানে তো x নট ইকুয়াল টু 0, তাই এটাকে আলাদা করে এটা এখানে থেকে ডিফাইন করা যাবে না। এটাকে আমরা এইভাবে বলবো mod x by x, mod x by x। এটাকে এইভাবে বলা উচিত যে mod x by x যখন x নট ইকুয়াল টু 0, 0 যখন x ইকুয়াল টু 0। এখান থেকে x ইকুয়াল টু 0 কে কিন্তু ডিফাইন করা যাচ্ছে না, বুঝেছো? ঠিক আছে, তাই ভ্যালুটা হয় 1 -1 0। এই গ্রাফ কিরকম দেখতে হয়? গ্রাফটা এরকম। আমি জানি না বুঝতে পারছো কিনা, সবাই চুপ করে আছো, আমি তো বকে যাচ্ছি। হ্যাঁ, কি বুঝছি আমি বা বোঝাচ্ছি কি আমি নিজেই বুঝতে পারছি না। বুঝতে পারছো তো? অনেকে যারা চুপচাপ আছো, কিছু বলছো না। হ্যাঁ স্যার। 0 তে 0, x গ্রেটার দ্যান 0 হলে y1, y ইকুয়াল টু 1 মানে প্যারালাল টু x অ্যাক্সিস, এটা হচ্ছে 1 পয়েন্ট। আর এটা হচ্ছে -1 হলে y ইকুয়াল টু -1। এই হচ্ছে গ্রাফ, এটাই হচ্ছে সিগনাম ফাংশনের গ্রাফ, বুঝলে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এর ডোমেন কত হবে? এর ডোমেন কত? স্যার আর অল রিয়েল ভ্যালু, ভেরি গুড। সবাই ইনভলভ, গ্রেটার দ্যান 0, লেস দ্যান 0, 0। আর রেঞ্জ কত? তুমি বলবে না, তুমি বলবে না। রেঞ্জ কত কে বলবে? হাত তুলে তোমরা বলে ফেলবে না, বলো তো কে কে বলতে পারবে রেঞ্জ কত? এক একজন উত্তরই দিচ্ছে না, এক্সট্রা বলে লাভ কি আছে? বলবে না, তুমি বলবে, বলতে পারবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কে কে বলতে পারবে বলো তো রেঞ্জ কত? এই তো ডেফিনিশনে বলা আছে, ছবি। হ্যাঁ স্যার। কে কে বলতে পারবে? কে কে বলছে? দেবদীপ্ত, তাই তো? পারবে? হ্যাঁ স্যার, আমিও পারবো। আচ্ছা, সঞ্জয়, আমিও পারবো। হ্যাঁ স্যার পারবো। আর কে পারবে বলো? ক্লাসে ইনভলভ না হলে বকতে ভালো লাগে, এক্সট্রা পড়িয়ে লাভ কি আছে? তাহলে এসব এক্সট্রা জিনিস না বলাই ভালো। ইনভলভই হচ্ছ না, হ্যাঁ না কিছু বলো না। আর কে বলতে পারবে?
দেখতে পাচ্ছ অনেকে কত বুঝতেই পারছে না ঠিক করে। আমি ভাবছি খুব বুঝছে ফাংশন গুলো, বিভিন্ন জিনিস নিয়ে বলছি। স্যার আচ্ছা, অভিনব পারবে বলেছে, ভেরি গুড। স্যার হ্যাঁ দেবদীপ্ত বলো, কি বলছো বলো। বলছি যে যখন x ইকুয়াল টু 0 হচ্ছে তখন সিগন্যাল ফাংশনে 0 কি করে হচ্ছে, সামথিং ডিভাইডেড বাই 0 হয়ে যাচ্ছে না? আরে বাবা সেইটাই তো বললাম, এখানে জিরো, এখানে আমি জিরোটা বসাচ্ছি না, এফএক্সটা এটা বলবো যখন x নট ইকুয়াল টু 0। আলাদা করে বলা আছে যে x আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে স্যার, ওকে স্যার। has been defined in this way, when x is not equal to 0 mod x by x, and when x equal to 0 it is 0, এটা বলে দেয়া আছে আলাদা করে। বুঝতে পেরেছো? এইখানে x 0 বসাতে পারবো না, এখানে 0 হ্যাঁ হলে স্যার, হ্যাঁ স্যার, ডিটারমাইন হয়ে যাবে। ঠিক আছে বাবা? হ্যাঁ স্যার। বলো দেবদীপ্ত, বলো তো রেঞ্জটা কত হবে দেবদীপ্ত? স্যার -1 থেকে 1। -1 থেকে 1? না স্যার, তিনটে ডিসক্রিট ভ্যালু হবে। হ্যাঁ সরি সরি, 1 0 আর -1। -1 0 আর 1 তিনটি ভ্যালু হবে। -1 থেকে 1 মানে তো -1 থেকে 1 ঠিক না, সরি স্যার। তা না, -1 এই তো -1 0 1, এই তো এফএক্স এর ভ্যালু, y এর ভ্যালু পরিষ্কার বলা আছে -1 0 1। ওকে, ক্লিয়ার সবার? পরিষ্কার? তাহলে আমরা অঙ্কে চলে আসি। হ্যালো, সবাই লিখে নিয়েছো? এবার আমরা এক্সারসাইজ 2C তে চলে এসো। এক্সারসাইজ 2C, এমসিকিউ গুলো আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা করবে। ভেরি শর্ট অ্যান্সারের আমরা যদি করি, আচ্ছা আরো একটা জিনিস 6 এ যেমন বলা আছে, 6 নম্বরটা দেখো তো, ভেরি শর্টের 6, f and g are defined as follows. f বলা আছে r-2, কথাগুলোর মানে বুঝতে হবে, মানে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট 2, তার মানে ডোমেনটা হচ্ছে এইটা, আর কোডোমেনটা হচ্ছে রিয়েল নাম্বার। বলা আছে fx হলো x² - 4 বাই x - 2। দেখো যেহেতু এখানে ডোমেন মানে কার ভ্যালু, x এর ভ্যালু, তার মানে এখানে x কিন্তু নট ইকুয়াল টু 2। তাহলে x যদি নট ইকুয়াল টু 2 হয়, উপরে x + 2 x - 2 কেটে গিয়ে কত হবে, x + 2 হয়ে যাবে, তাই তো নাকি? ঠিক আছে। আর g বলা আছে r2r, মানে ডোমেনটাও রিয়েল নাম্বার আর কোডোমেনটাও রিয়েল নাম্বার, আর gx ও বলা আছে দেখো x + 2। আচ্ছা বলো তো, বলছে স্টেট উইথ রিজন ওয়েদার f ইকুয়াল টু g, আমি কি fx আর gs কে ইকুয়াল বলতে পারবো? fx আর gs কে কি ইকুয়াল বলতে পারবো? স্যার বলবো? হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ স্যার, না বলতে পারবো না, কারণ এখানে 4 কখনো আসবে না, 2 + 2, কারণ x নট ইকুয়ালস টু 2, কিন্তু এখানে 4 আসবে। হ্যাঁ মানে কি, তুমি আরেক কথাই বলতে পারতে, দুটো মনে রাখবে, দুটো ফাংশনকে ইকুয়াল তখনই বলবো যদি তাদের রেঞ্জটা সেম হয়, whereas ডোমেনটাকেও সেম হতে হবে। এখানে কিন্তু ডোমেনটা সেম নয়, এর ডোমেনটা হচ্ছে অল রিয়েল নাম্বার আর এর ডোমেনটা হচ্ছে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট 2। বুঝতে পেরেছো? এখানে x নট ইকুয়াল টু 2, এখানে কিন্তু বলা যায়নি, এখানে x ইকুয়াল টু 2 ও হতে পারে। আর তুমি ঠিকই বলেছো অত্রিজ, এখানে x ইকুয়াল টু 2 ও হতে পারে। তাহলে x এর ভ্যালু যদি 2 হয়, gx এর ভ্যালু 4 হবে, কিন্তু এখানে x নট ইকুয়াল টু 2, আমি 2 বসাতে পারবো না। তাই আমি কি লিখবো, এই কথাটা লিখবো, সিন্স ডোমেন অফ f নট ইকুয়াল টু ডোমেন অফ g, তাই আমরা লিখবো হেন্স f is not equal to g। বুঝতে পারছো? অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে এটাও x + 2 এটাও x + 2 কোথায় ইকুয়াল হয়ে গেল, নো। দুটো ফাংশনকে ইকুয়াল হতে গেলে তাদের ডোমেনটাকেও সেম হতে হবে। ক্লিয়ার অল অফ ইউ? সবাই বুঝতে পারলে? সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো দেবোত্তম, বুঝতে পারছো বাবা? দেবোত্তম? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, অভিরূপ, অদ্রিজা,
অদ্রিজা চৌধুরী, দেবাঙ্গ, দেবদীপ্ত, আচ্ছা, সারা হ্যাঁ, স্যার। মণ্ডল, স্বাগতা ঘোষ, স্বাগতা ঘোষ, বুঝছো তো? বুঝে যাচ্ছে, বুঝতে পারছো তো? স্বাগতা ঘোষ, বুঝতে পারলে? কোথায় গেল স্বাগতা? কে জানে। আচ্ছা, লেখা হয়েছে সবার এটা? সবার এটা লেখা হয়েছে? 12টা। Very short 12. Let the function m maps R2 are defined by fx equal to a to the power x. F maps R2 R, fx হলো a to the power x, যেখানে a is greater than 0 আর a not equal to 1. তোমাকে বার করতে বলেছে রেঞ্জ অফ f আর x when fx equal to 1. দেখো, রেঞ্জ বলতে আমরা যদি a to the power x এর গ্রাফটা এঁকে নিই তাহলে কিন্তু আমাদের রেঞ্জ ফেঞ্জ বলতেও সুবিধা হবে। a to the power x মানে এক্সপোনেনশিয়াল গ্রাফ, বুঝলে? এই গ্রাফটা দেখতে এরকম হয়। x এর জায়গায় যদি 0 বসাই, a to the power 0 মানে ভ্যালু 1, অর্থাৎ y অ্যাক্সিস কে 0 1 এ কাট করবে, এরকম করে ইনক্রিজ করতে থাকবে ভ্যালুটা। আর x যখন এখানে x অ্যাক্সিসে কিন্তু টাচ করবে না, x টেন্ডিং টু মাইনাস ইনফিনিটি। x যদি টেন্ডিং টু মাইনাস ইনফিনিটি হয় তবে 0 হয়, মানে এটা টাচ করবে কোথায়? মাইনাস ইনফিনিটিতে, মানে গা ঘেসে চলে যাবে এই, হ্যাঁ। কিন্তু এখানে x অ্যাক্সিস কে কোথাও টাচ করবে না, fx এর ভ্যালু কখনো 0 হবে না, বুঝলে? fx এর ভ্যালু কখনো 0 হবে না, হ্যাঁ। x এর কোনো ভ্যালুর জন্য a যদি একটা পজিটিভ ভ্যালু হয়, x এর কোনো ভ্যালুর জন্য, কোনো রিয়াল ভ্যালুর জন্য fx এর ভ্যালু 0 হবে না। তাই আমি যদি এর রেঞ্জ বলি, 1 নম্বর রেঞ্জ অফ দা ফাংশন, বলো তো রেঞ্জ অফ দা ফাংশন কি লেখা উচিত? কে বলতে পারবে? কি হতে পারে বলো? স্যার আর প্লাস আর 0? না, গ্রেটার দেন 0 তো, y অ্যাক্সিস উপরের দিকে তো। হ্যাঁ স্যার, মাইনাস 0 থেকে 0টাও ইনক্রিজ হবে না, কারণ 0 x অ্যাক্সিস কে টাচ করবে না, বুঝলে? বা আমরা লিখতে পারি y such that y is greater than 0, y belongs to real number, positive real number, হ্যাঁ। আরে আমরা লগে বলতাম না, এই যে আমরা কি লিখতাম যে log m বেস a যদি x হয় তবে তো আমরা a টু দি পাওয়ার x কে m বলি। এই যে a টু দি পাওয়ার x, a যদি নিজে পজিটিভ হয় তাহলে a টু দি পাওয়ার x এর ভ্যালু কখনো নেগেটিভ হবে না, গ্রেটার দ্যান 0। তাই বলা হয় লগ অফ নেগেটিভ নাম্বার আনডিফাইন্ড, এমটা কখনো নেগেটিভ হবে না, বুঝতে পেরেছো? এক্সপোনেনশিয়াল থেকেই তো লগের ডেফিনেশনটা এসেছিল। এই লগের এই যে এম কি কখনো নেগেটিভ হয়? না স্যার। হ্যাঁ, আচ্ছা একটু হোল্ড করো। এটা কত নম্বর অঙ্ক? 12। 12 না? আচ্ছা, থ্যাংক ইউ ভাই অত্রিজ। ওয়েলকাম।
হ্যাঁ, সবাই বুঝতে পেরেছে তো? তাহলে পজিটিভটা কি হলো? হ্যাঁ, রেঞ্জ হলো গ্রেটার দেন 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। হ্যাঁ, এই যে 0 থেকে একদম প্লাস ইনফিনিটি উপরের দিকে। এক্সপোনেনশিয়ালের ভ্যালু কখনো নেগেটিভ হবে না। হ্যাঁ, যদি না এই যে বেস এটা কিন্তু পজিটিভ হতে হবে। এ নেগেটিভ হলে তখন হতে পারে, কিন্তু যদি বেসটা যেমন ধরো 2 টু দি পাওয়ার এক্স, এক্স এর তুমি ভ্যালু যাই বসাও না কেন বসিয়ে দেখবে ভ্যালুটা কখনো নেগেটিভ হবে না, ঠিক আছে, এবং জিরোও হবে না, তাই তো? ঠিক তো? হ্যালো, হ্যাঁ স্যার। এবার 2 নম্বর বার করতে বলেছে সেট অফ এক্স when fx equal to 1, fx equal to 1 মানে কি a to the power x equal to 1 মানে a to the power 0, তাহলে x এর ভ্যালু তখন কত হতে হবে? 0 হতে হবে। তার মানে এটার অ্যানসার হচ্ছে 0, অ্যানসার হলো 0। দেখো তো ঠিক হলো কিনা অ্যানসার? ওটা হলো গ্রেটার দ্যান 0, এটা হলো 0। কি আছে অ্যানসার দেখো তো? 12। ঠিক হয়েছে অ্যানসার? ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা পরের দিন এখান থেকে আরো এগোবো। তোমরা ডেফিনেশন গুলো ভালো করে দেখবে, বাড়িতে তোমরা যে কাজগুলো করবে এমসিকিউ গুলো সব করো, এমসিকিউ গুলো সব করো। আর ভেরি শর্টের কয়েকটা দাগ দাও, বাড়িতে তোমরা করবে। সেটা হচ্ছে 3 স্যার এর আরেকটা পার্ট ছিল মনে হয়। ও আচ্ছা আচ্ছা, অলসো fx প্লাস ওয়াই। আচ্ছা আচ্ছা, আর একটা পার্ট দেখো 3 নম্বর, f of x plus y, f of x plus y মানে হচ্ছে a to the power x plus y মানে কি a to the power x into a to the power y, তাই তো? a to the power x মানে fx আর a to the power y মানে fy, তাহলে f of x plus y হচ্ছে fx into fy for all xy belongs to real, তাই তো? এটা প্রুফ করা যায়, বুঝেছো? ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা হোমওয়ার্ক গুলো দাগ দাও, এমসিকিউ গুলো সব করবে। 3 দাগ দাও, 3 করবে, 7 করবে, 3 7 ভেরি শর্টে 3 7, ভেরি শর্টে 3 7 10, 3 7 10, ব্যাস এই পর্যন্ত করে রাখো। পরের দিন আমরা এখান থেকে আলোচনা করব। আজকে অনেক বোঝানো হলো, এগুলোকে ভালো করে বুঝবে, গ্রাফগুলোকে আর ফাংশনগুলোকে, ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাদের ফাংশন বোঝানো হলো, পরের দিন অঙ্ক আমাদের চলবে। আমরা সেকেন্ড হাফে বোধহয় ওখানে আমরা কি করছিলাম? কম্বিনেশন বোধহয়, হ্যাঁ আগের দিন কম্বিনেশনের প্রায় শেষ জায়গায় পৌঁছে গেছি। স্যার। হ্যাঁ, বোধহয় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। করে আমরা বাইনোমিয়াল থিওরেম শুরু করার কথা, না কি বলছিলাম জানো? নাকি কি করাচ্ছে স্কুলে? বাইনোমিয়াল থিওরেম তো বাইনোমিয়াল থিওরেম করিয়েছে না কি করাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, যেটা করাচ্ছে সেটা করাবো। আচ্ছা বাইনোমিয়াল থিওরেম শেষ হয়ে গেছে? শেষ হয়ে বাইনোমিয়াল গেছে? শেষ হয়ে গেছে স্যার। তাহলে বাইনোমিয়াল করাবো আজকে। হ্যাঁ, আর পারমুটেশন কম্বিনেশন করিয়ে দিয়েছে স্কুলে? না স্যার। না স্যার। তাহলে এখন কি করাচ্ছে? স্যার লিমিট ডিফারেন্স। স্যার এখন লিমিট ডিফারেন্সিয়েশন হলো। এই রে, তাহলে ওদিকটা করাচ্ছে না? না স্যার এখনো করায়নি। না স্যার করাইনি। আর ওদিকে কোঅর্ডিনেট জিওমেট্রি এই সার্কেল পর্যন্তই হয়ে আছে, আর করায়নি? প্যারাবোলা এইসব করায়নি তো? না না স্যার। স্যার। না স্যার। আমরা তাহলে বাইনোমিয়াল থিওরেমটা শেষ করে দিই, আর এদিকে যেমন আমাদের ক্যালকুলাস চলছে চলুন। হ্যাঁ, বাইনোমিয়াল থিওরেম করে দেবো আজকে। হ্যাঁ, ওকে ওকে, 5-6 মিনিট পরে ক্লাস শুরু হবে। ও স্ট্যাট করিয়েছিল, স্ট্যাট ও বাচ্চাদের জিনিস, পরে করবো। মিডিয়ান মোড ওগুলো বাচ্চাদের জিনিস, সব পরীক্ষার আগের দিন আধ ঘন্টায় আগে করতে হয়, ওগুলো কিছু করার নেই, ও সোজা সোজা জিনিস, ওগুলো দেখার কিছু নেই। আগে ভালো ভালো ভাইটাল চ্যাপ্টার করাই, সব পারমুটেশন কম্বিনেশন বাইনোমিয়াল থিওরেম, এগুলো হচ্ছে ভালো ভালো চ্যাপ্টার। হ্যাঁ, এগুলো না জানলে তোমার ইনকমপ্লিট হয়ে যাবে। ওকে, 6 মিনিট পরে ক্লাস শুরু হবে, কেউ লিভ করবে না।